নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি। আপনাদের সঙ্গে জেলার খবর নিয়ে রয়েছে আমি সুপর্ণা। যেমন কথা ছিল জেলার খবরে মুখোমুখি জয়প্রকাশ মজুমদার, সেরকমই মুখোমুখি জয়প্রকাশ মজুমদারের একান্ত সাক্ষাৎকার দেখাবো আপনাদের। আগামী শনিবার 8ই জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে আমরা ট্রাইব টিভি পেয়ে গেছি তৃণমূল রাজ্য শীর্ষ নেতৃত্ব জয়প্রকাশ মজুমদারকে। ট্রাইব টিভির পক্ষ থেকে জয়প্রকাশবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, স্বাগত জানাই। ট্রাইব টিভির যত দর্শক তাদের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি জয়প্রকাশবাবুর কাছে যে প্রশ্ন নিয়ে যাব, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনের সময়, বিভিন্ন পঞ্চায়েত নির্বাচন বা অন্যান্য নির্বাচনের সময় তো দেখেছি যে রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য সরকার নির্বাচনটা পরিচালনা করে। এবার আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যপাল অতি সক্রিয়তা ভূমিকা নিচ্ছেন, অতি সক্রিয় হয়ে উঠছেন এই পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে। এই ব্যাপারে আপনি কী বলবেন? দেখুন, সংবিধানের 324 নম্বর ধারা, মানে আর্টিকেল 324 সংবিধানের, তাতে পরিষ্কার লেখা আছে যে ভারতবর্ষের যে কোনো নির্বাচন, লোকসভা, বিধানসভা কিংবা মিউনিসিপ্যালিটি বা স্থানীয় নির্বাচন, এগুলো সুপারিনটেন্ডেন্স, ডাইরেকশন এবং কন্ডাক্ট করবেন নির্বাচন কমিশন। এটা পরিষ্কার ঝকঝকেভাবে লেখা আছে। সেটা কখনো জাতীয় নির্বাচন কমিশন করছেন, কখনো রাজ্য নির্বাচন কমিশন করবেন। এবং এই ব্যাপারে পরিষ্কার এটাও লেখা আছে, এই নির্বাচন কমিশনের এই অধিকার, সাংবিধানিক অধিকারের নাক গলানোর অধিকার নেই কোনো কোর্টের, কোনো রাজ্যপালের বা স্বয়ং রাষ্ট্রপতির। নির্বাচন কমিশনগুলি এই ব্যাপারে, যদি লোকসভা হয়, বিধানসভা হয়, সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন, এবং রাজ্যের 3 টায়ার স্থানীয় নির্বাচন যেটা হয় সেখানে রাজ্য নির্বাচন কমিশন, তাদের অধিকার সর্বব্যাপী। কিন্তু আমরা দেখছি এই সাম্প্রতিক ক্ষেত্রে রাজ্যপাল বা কিছু কিছু বিচারকও তারা অদ্ভুতভাবে এই নির্বাচন কমিশনের কাজকর্মে ব্যাপকভাবে হস্তক্ষেপ করছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এটা কিন্তু কেন্দ্রে মোদি সরকার আসার পরেই এই ব্যাপারটা বারবার দেখা যাচ্ছে যে রাজ্যপাল দিয়ে রাজ্যের অধিকার বা অন্য অন্য সাংবিধানিক সংস্থার অধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে। আমাদের এখানে রাজ্যপাল, দেখুন, উনি প্রায় মাঝখানে আপনারা দেখেছিলেন যে রাজ্য নির্বাচন কমিশনারকে আমি ডেকে পাঠাচ্ছি, আমি তাকে ডেকে পাঠাবো, মিডিয়াতেও চলছিল। এবং রাজ্য নির্বাচন কমিশনার একসময় যেতে পারেননি বলে অনেক স্পেকুলেশন, অনেক কিছু চিন্তা হলো, তাকে কি সরিয়ে দেওয়া হবে, এই সবগুলো আমরা মিডিয়াতে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছিল। তখন আমি মিডিয়াতে বলেছিলাম যে রাজ্যপালের ক্ষমতা নেই নির্বাচন কমিশনারকে সরানোর। একবার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেলে তার ক্ষমতা নেই। অনেক ছেলে মানুষই দেখেছি রাজ্যপালের। নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন, তিনি কার্যভার গ্রহণ করার পরে একটা ফর্মালিটি আছে যে তিনি কার্যভার গ্রহণ করেছেন, সেই চিঠি রাজ্যপালের কাছে পাঠাতে হয়। তিনি সেটা পাঠিয়েছিলেন, রাজ্যপাল সেটা গ্রহণ করলেন না। দেখেছেন কয়েকদিন ধরে সেটা খুব চলল। রাজ্যপাল গ্রহণ করেননি, তার মানে এবার বোধহয় তাকে তাড়িয়ে দেবেন রাজ্য নির্বাচন কমিশনারকে। তখনও আমি বলেছিলাম তাড়ানোর ক্ষমতা আছে, দেখা পারেননি, নেই ক্ষমতা, সাংবিধানিক ক্ষমতা নেই। কিন্তু জলটা ঘোলা করলেন রাজ্যপাল, হাওয়াটা গরম করলেন,
বিজেপির হয়ে যেন তিনি কাজ করছেন, এটা খুব সুস্পষ্ট। এবং সেটাই মিডিয়া একটা ন্যারেটিভ তৈরি করছে, বিভিন্ন মিডিয়া। এতে কি হচ্ছে? এতে রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনের যে শান্তিপূর্ণ আবহাওয়া থাকার কথা, সেটা একদিকে বিরোধী দলগুলো, বিশেষ করে বিজেপি, তার সঙ্গে আছে একদিকে সিপিএম আর একদিকে জাতীয় কংগ্রেস এবং নতুন দল আইএসএফ, তারাও অনেক অংশে এদের সঙ্গে জুড়ে আছে। তারা এই নির্বাচনী আবহাওয়াটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে এবং সেই কাজে এদের প্রধান সহায়ক হয়ে উঠেছেন বর্তমান রাজ্যপাল। এবং তিনি যে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং অনিরপেক্ষভাবে, মানে তার নিরপেক্ষতা নেই, সেটাও প্রমাণিত হয়েছে। সেটাও আমি আপনাকে বলে দিতে পারবো কেন প্রমাণিত হয়েছে। তিনি এই কাজে ঝাঁপিয়ে পড়েছেন যে রাজ্যের নির্বাচন নিয়ে শুধু নাক গলানো নয়, একটা পলিটিক্যাল ন্যারেটিভ করা ইন ফেভার অফ বিজেপি, এইটা করছেন। এটা দেখুন, এতে কি সাধারণ মানুষের ভোটের প্যাটার্ন, সাধারণ মানুষ কাকে চায় সেটা বদলে যাবে? তা যাবে না, পারবেন না। রাজ্যপাল চেষ্টা করুন না যে আমি বিজেপির লোক, আমি বিজেপিকে এখানে জেতাবো। ধনখড় সাহেব পারেননি 2021-এর নির্বাচনে অত করে। মোদি ইলেকশনটা তো 2021-এ আমরা দেখেছি, মোদি, অমিত শাহ, এখানকার যারা লিডার, খুচরো লিডার, ওই যে শুভেন্দু অধিকারী, তারপর দিলীপ ঘোষ ইত্যাদিরা চেষ্টা করেছিলেন। আর সঙ্গে ছিলেন ধনখড় সাহেব, রাজ্যপাল। পেরেছিলেন কি মানুষের মতামত বদলাতে? পারেননি। সুতরাং এই রাজ্যপালও পারবেন না। শুধু এগুলো কি জানেন, এগুলো বিব্রত করার চেষ্টা, রাজ্যকে, রাজ্যের আইন শৃঙ্খলা খারাপ করার চেষ্টা, পশ্চিমবঙ্গের বদনাম করার চেষ্টা, বাঙালির বদনাম করার চেষ্টা। বিজেপি এই বহিরাগতদের দিয়ে এটা চেষ্টা করেন, রাজ্যপালদের এজেন্ট হিসেবে পাঠান। আর রাজ্যপালরাও নিজেদের পদের মর্যাদা ভুলে গিয়ে বিজেপির এজেন্ট হয়ে কাজ করেন। এটাই আমরা দেখে আসছি কয়েক বছর ধরে। জয়প্রকাশবাবু, আর একটা প্রশ্ন আপনাকে করব। আমরা দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন নবজোয়ার কর্মসূচি করছেন, ব্যাপক জনজোয়ার, জনপ্লাবন দেখতে পেয়েছি সাধারণ মানুষের মধ্যে। এবং তারপরে পঞ্চায়েত ইলেকশন ঘোষণা হলো এবং পঞ্চায়েত ইলেকশন ঘোষণার পরেও আমরা দেখতে পেলাম যে সায়নী ঘোষ, তৃণমূল যুব সভানেত্রী, রাজ্য যুব সভানেত্রী, তাকেও ইডি তলব করলো এবং তার আগে অভিষেককে তলব করেছিল এবং মাঝখানে আবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল। এই যে ইডি, সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সি বারবার এই যে তলব করছে এবং ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তে একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে দিচ্ছে আপনার সিবিআই বা ইডি বা আয়কর দপ্তর, যারা কেন্দ্রীয় সংস্থা, যারা, এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, একটা ঘটনা ঘটছে যে ইডি সিবিআইকে দিয়ে বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে অবিজেপি সরকার এবং অবিজেপি রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করার চেষ্টা করছে মোদি। আমি নিজে এই ব্যাপারে সাক্ষী। এদের একটা পরিকল্পনাই আছে, পরিকল্পনার থেকে ষড়যন্ত্র বলা উচিত। মোদি সরকারের সঙ্গে আছে আরএসএস, যে আমরা সর্বব্যাপী ভারতকে একদলীয় একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্যে আমরা সব রকম কায়দা কানুন করব। ভারতবর্ষের যে স্বাধীন তদন্তকারী সংস্থাগুলো, তাদের কোমর ভেঙে দিয়ে তাদেরকে করায়ত্ত করে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ দলীয় যে দলীয় এজেন্ডাতে কাজে লাগাবো। বিরোধী দলগুলি, বিপক্ষ দলগুলির ওপর অনৈতিকভাবে চাপ সৃষ্টি করব এবং সেখানে রাজনৈতিক ন্যারেটিভটা এইভাবে তৈরি করব, ভারতের যে বহুত্ববাদ সেটাকে নষ্ট করে ভারতে একত্ববাদ তৈরি করব। বিজেপি, আরএসএস এবং তাদের বর্ণিত হিন্দুইজম, তারা যেভাবে হিন্দুইজমটা দেখে, হিন্দুইজম
হচ্ছে একটা অন্য জিনিস। বিজেপির হিন্দুইজম আর ভারতের হিন্দুত্ব দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। বিজেপি চায় মারধর করা, হিন্দুত্বর নামে মিলিটেন্ট হিন্দুইজম একটা তৈরি করা, অন্যদের উপর অত্যাচার করা, ভারতের যে বহুত্ববাদ সেটাকে নষ্ট করা। এই জিনিসটা করার জন্যে এদের একটা খুব বড় পরিকল্পনা আছে এবং সংবিধানকে সম্পূর্ণভাবে পাল্টে ফেলা, এটাও এদের এজেন্ডায় আছে। এবং সেগুলো করতে গেলে বিরোধী দলগুলো থাকলে অসুবিধে, এবং অনেক প্রদেশ আছে, বেশিরভাগ প্রদেশ এখন যদি ভারতবর্ষের সব প্রদেশ দেখা যায়, সব রাজ্য দেখা যায়, সেখানে নাম্বার বিরোধী দলগুলো বেশি প্রদেশ শাসন করছে, সেটাও এদের অসুবিধে। রাজ্যসভায় তাদের ওরা পেরে উঠবে না। সেই কারণেই এই ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ইত্যাদি এদেরকে ব্যবহারের খুব সাংঘাতিক একটা প্রচেষ্টা চলছে এবং সেটা সব জায়গায় দেখছি। আমাদের রাজ্যে চলেছে। প্রধান টার্গেট হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রী, এরা আছেই। এবং আপনারা দেখবেন একটা জিনিস, এখানে ইডি বা সিবিআই যখন তদন্ত শুরু করছেন কারুর বিরুদ্ধে বা কাউকে টার্গেট করছেন, সেখানে তদন্ত করে প্রমাণাদি জোগাড় করে সেই প্রমাণ ট্রায়াল কোর্ট বা বিচার বিভাগের সামনে ফেলে দোষী সাব্যস্ত করে শাস্তি বিধান, যেটা হচ্ছে নিয়ম, সেই দিকে এরা যাচ্ছে না। এরা করছে কি, প্রথমেই হচ্ছে এর বিরুদ্ধে তদন্ত হচ্ছে, ডেকে পাঠাচ্ছি করে খুব আংশিকভাবে নানা রকম তথ্য বলছেন। দেখবেন মিডিয়া, মেনলাইন মিডিয়াগুলো অনেকেই বলছেন সূত্র অনুসারে জানতে পারলাম। ইডি তাদেরকে ভুল এবং সঠিক নয় এমন তথ্য দিয়ে তাদেরকে প্ররোচিত করছে যে একটা পলিটিক্যাল ন্যারেটিভ, পরে প্রমাণ হবে কি হবে না পরের কথা, একে চোর একটা ছাপ মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখানে চেষ্টা করছে ইডি সিবিআই একজনের ক্যারেক্টার অ্যাসাসিন করার, ক্যারেক্টারটাকে নষ্ট করে দেওয়ার, তার যে সুনাম আছে সেইটাকে নষ্ট করে দেওয়ার, এবং সেটা কোর্টে গিয়ে প্রমাণ করে নয়। তারা কিছু তথ্য, সেই তথ্যগুলোর সঠিক না ভুল সেগুলোরও কোনো কেউ ধার ধারছে না, মিডিয়াকে দিচ্ছে। মিডিয়া সারাদিন ধরে চালিয়ে মানুষের মনে একটা প্রতিক্রিয়া তৈরি করছে। এটা সম্পূর্ণভাবে এটা হয়েছিল হিটলারের সময় গোয়েবেলিয়ান থিওরি, সেই থিওরি অনুযায়ী এরা করছে। বারবার আমরা মিডিয়ার সাহায্যে বলে যাব এর এখানে যাওয়া হলো, এর এই সম্পত্তি পাওয়া গেল, মানে সাংঘাতিক ব্যাপার একটা মনে হচ্ছে। হয়তো দেখা যাবে পরবর্তী ক্ষেত্রে সম্পূর্ণটাই তার সঠিক জিনিস, তার মধ্যে কোনো গণ্ডগোল নেই, কিন্তু সেটা হবে হয়তো 5 বছর পরে। আমি 1 বছরের মধ্যে তার সম্বন্ধে মানুষের ধারণা বদলে দিলাম ভুল তথ্য দিয়ে এবং ভুল প্রচার দিয়ে। এই যে বিজেপির একটা প্রচেষ্টা, এটা খুব খারাপ। এবং দেখছেন তো গতকাল আমাদের রাজ্যের বাইরেই মহারাষ্ট্রতে এনসিপি শরদ পাওয়ারের দলকে কিভাবে ওরা ভেঙেছে, এবং শরদ পাওয়ার এটাও বলেছেন সম্পূর্ণভাবে এজেন্সির চাপ দিয়ে, তোমরা আমাদের দিকে আসবে কিনা বলো, নয়তো ইডি সিবিআই পাঠিয়ে অ্যারেস্ট করে নেব। এই যে একটা অদ্ভুতভাবে একটা রাষ্ট্র ক্ষমতা তারা বেহিসেবি এবং বেপরোয়াভাবে ব্যবহার করছে বিজেপি, এর নিন্দার ভাষা নেই, এটা সাংবিধানিক অধিকার নেই। এবং আজকে একটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিজেপি সারা ভারতের মধ্যে একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আমি আজকের একটা প্রসঙ্গ নিয়ে যাচ্ছি আপনার কাছে। গতকাল বাসন্তীতে তৃণমূল একজন কর্মী তিনি খুন হয়েছেন এবং সেখানে আজকে রাজ্যপাল যাচ্ছেন, কি বলবেন? দেখুন, রাজ্যপাল প্রথম রওনা হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে সম্পূর্ণভাবে বিজেপির শেখানো বুলি এবং বিজেপির শেখানো রাস্তা, নির্দেশিত রাস্তায় চলছিলেন।
আমরা প্রথম দেখি তাকে যেতে ভাঙড়ে। ভাঙড়ে গিয়ে তিনি আইএসএফের একজন নাকি খুন হয়েছিলেন, তার বাড়িতে যান এবং বক্তব্য রাখেন, আইএসএফের যারা ছিলেন তাদের সঙ্গে নিয়ে ঘোরেন। কিন্তু ওই ভাঙড়ের গণ্ডগোলে আইএসএফের একজন মারা গেলে তৃণমূলের 3 জন মারা গিয়েছিল, যাদের বুকে গুলি করে মারা হয়েছিল। রাজ্যপাল ভাঙড় সফরে কিন্তু ঘুরেও বা ফিরেও তাকাননি তৃণমূলের দিকে। তাদের প্রাণ তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না, তাদের মৃত্যু তাদের পরিবারের কাছে যাওয়ার কথা রাজ্যপালের মনে হয়নি, এবং সম্পূর্ণভাবে একটা দলীয় মতবাদ বা দলের কথা মতন রাজ্যপাল ওখানে কাজ করেছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রেও যেখানেই যাচ্ছিলেন একই রকম করছিলেন। আপনারা দেখেছেন যে কুচবিহারে যখন গেলেন, গিয়ে আমি আগেই বলেছিলাম যে কুচবিহারে যখন যাচ্ছেন দেখবেন নিশীথ প্রামাণিকের সঙ্গেই তিনি সমস্ত ঘটনাটা করবেন। তাই করেছেন, নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে বিজেপির এমএলএদের সঙ্গে নিয়ে সব কথা বলছেন, তারাই যেন সাধারণ মানুষ, আর মানুষ নেই। কিন্তু এতে একটা প্রতিবাদের ঝড় উঠেছে, এবং চারিদিক থেকে উঠেছে যে রাজ্যপাল বিজেপির এজেন্ট। এবার সেইটা ওঠাতে তাড়াতাড়ি দিল্লির সদর দপ্তর থেকে নিশ্চয়ই নির্দেশ এসছে, আমি জানি এইভাবেই আসেও দেখেছে। আপনি একটুখানি অন্যদের দিকেও যান, নয়তো আপনার চলাফেরাটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে আমাদের নির্দেশে, বিজেপির নির্দেশে হচ্ছে। তাই জন্যে আজকে বাসন্তী যাচ্ছেন, যেখানে তৃণমূল কংগ্রেসের একজন খুন হয়েছে, তাই জন্যই যাচ্ছেন আজকে। জগৎবাবু, এবারে আমি যে প্রশ্নে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে এবারের যে পঞ্চায়েত নির্বাচন একটা সিপিএম, কংগ্রেস এবং বিজেপির একটা অলিখিত জোট তৈরি হয়েছে তৃণমূলকে হারানোর জন্য। সেটা কতটা প্রভাব ফেলবে এটা? না, এটা অনেক দিন ধরেই চলছে। আপনারা খেয়াল করে দেখবেন যে 2021-এর নির্বাচনেও তৃণমূলের বিরুদ্ধে মোটামুটি সংযোগ রেখে লড়েছিল বিজেপি, বিজেপি, জাতীয় কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ। এরা কিন্তু, আমি এইটুকুনি বলতে পারি, বিজেপির টাকাতেই এই পার্টিগুলো চলছে। বিজেপির টাকার কোনো অভাব নেই। এতগুলো ব্যবসায়ীকে এরা দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছে বা ব্যাংকের টাকা লুট করতে সাহায্য করেছে, সেটা প্রায় 20-25 লক্ষ কোটি টাকা। তাদের কিছু না হলেও 10-20% বিজেপির ঘরে এসছে। তার মানেই দেখবেন কিছু না হলে 1-1.5 লক্ষ 2 লক্ষ কোটি টাকা এই পার্টিটার আছে। পার্টির টাকার তো অভাব নেই। তো পশ্চিমবঙ্গে অন্য অন্য পলিটিক্যাল পার্টি চলছে এখন বিজেপির দেওয়া টাকাতে। সুতরাং 2021 থেকেই এই পার্টিগুলো মোটামুটিভাবে বিজেপির অঙ্গুলি হেলনে এবং বিজেপির কথা শুনেই চলছে, এবং বয়ানগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন। আমি একটা জিনিস আপনাদের বলি, সিপিএম বলতো আমরা গরিবদের পার্টি, গরিব লোকের জন্য সিপিএমের প্রাণ কাঁদে। এখানে 100 দিনের টাকা বন্ধ হয়ে গেছে, 2 বছর হলো। পশ্চিমবঙ্গে 100 দিনের টাকা পায় কারা? গরিব লোকেরা, গ্রামের লোকেরা। সিপিএমের কেউ একটা কথা বলেনি 100 দিনের টাকা কেন বন্ধ হলো, কারণ বিজেপি বলেছে খবরদার ওই নিয়ে মুখ খুলবে না। গরিব লোকের পাশে দাঁড়ায়নি সিপিএম। আজকে যেই কোনো জায়গায় নিয়োগ দুর্নীতি নিয়ে একটু ঘটনা হচ্ছে, যেটা শুভেন্দু অধিকারী আজকে বলবে, পরের দিন দেখবেন সুজন চক্রবর্তী এবং অধীর চৌধুরীর সঙ্গে সঙ্গে সেটাকে রিপিট করবে, রিপিট টেলিকাস্ট করে ওরা। বিজেপির বক্তব্য এখন হয়েছে কি, এই পঞ্চায়েত নির্বাচনে দেখা যাচ্ছে যে তারা একসঙ্গে মিছিলও করছে, মিটিংও করছে, একই সঙ্গে রাম বাম শ্যাম সব মিলে মিশে একাকার হয়ে আছে। এবং যখন তাৎপর্যপূর্ণভাবে যখন মোদি বিরোধী একটা জোট সারা ভারতে তৈরি হচ্ছে সমস্ত বিপক্ষ দলের, এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার, রাহুল গান্ধী সবাই একসঙ্গে এসে চেষ্টা করছেন মোদি বিরোধী একটা প্ল্যাটফর্ম তৈরি করার, সেখানে এই রাজ্যে জাতীয় কংগ্রেসের অধীর চৌধুরী সেখানে মোদির সপক্ষে
আর দিদির বিপক্ষে, দিদির বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। সুতরাং তখনই বোঝা যাচ্ছে এই রাজ্যে এসে এরা অন্যরকম হয়ে যাচ্ছে। এই রাজ্যে জাতীয় কংগ্রেস সম্পূর্ণভাবে বিজেপির পদলেহন করে চলছে, কারণ তাদের টাকায় চলছে। এবং সেই জন্যে সিপিএমও তাই। দেখবেন সিপিএমের পেছন থেকে একটা তারা করেছিল ওই সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি করেছিল ওই ডিএ ইত্যাদির দাবিতে। আবার তার পাশে একটু দূরেই বসেছিল চাকুরি প্রার্থীদের একটা অবস্থান। এগুলো সব সিপিএম থেকে অর্গানাইজ করা হয়। এরা ইলেকশনের সময় এসে সম্পূর্ণভাবে বিজেপি যেটা বলছে তারা সেই কথা শুনেই চলছে। তখনই বোঝা যায় তলায় তলায় সম্পূর্ণভাবে এদেরকে যখন ফিনান্স করছে বিজেপি, তারা জিনিসটাকেও নিয়ে নিচ্ছে। আমরা যা বলবো তাই শুনতে হবে, উঠতে হলে উঠবে, বসতে হলে বসবে। এবং সিপিএম, জাতীয় কংগ্রেস, আইএসএফ তো আছেই। আইএসএফের তো প্রমাণই হয়ে গেছে। আইএসএফের একজন এমএলএ, এবং তিনি যে টাকা পয়সা নিয়ে বিজেপির সঙ্গে ছিলেন, বিজেপির সঙ্গে তার যে সেই সময় যা যা চেয়েছিলেন 2021-এ পেয়েছিলেন। আর এখন তো কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীও বিজেপিকে বলে ওদের এমএলএ পেয়েছেন। সমস্তটাই একটা ঘুঁট। এবং এখানটাতে তারা সবাই মিলে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু এতে ভালো না খারাপ, আমার মতে হচ্ছে বাংলার মানুষের কাছে একটা জায়গা এসছে যে আমরা উন্নয়নের সঙ্গে থাকব না বাংলা বিরোধী শক্তির সঙ্গে থাকব। কারণ বিজেপি হচ্ছে বাংলা বিরোধী শক্তি। বিজেপি বাংলার জন্যে কোনো ভালো কাজ করেনি, বরং শুভেন্দু অধিকারী যেটা চেয়েছিল যে বাংলাকে শুকিয়ে মারতে, পেটে মারতে, ভাতে মারতে, বাংলার 100 দিনের টাকা বন্ধ করে দিতে, বাংলায় বার্ধক্য ভাতা বন্ধ করে দিতে, আবাস যোজনার টাকা বন্ধ করে দিতে, বাংলাকে কোনো রকম সাহায্য করব না। এই জায়গাটা কিন্তু গ্রাম বাংলার লোকজনের কাছে খুব পরিষ্কার। গ্রাম বাংলার লোকের কাছে খুব পরিষ্কার যে দিদি দিচ্ছেন বিনা পয়সায় চাল, আর সেই চাল ফোটাতে হচ্ছে আমাকে 1200 টাকার মোদির দেওয়া গ্যাসে। জিনিসপত্রের দাম এখানে আকাশ ছোঁয়া, তারা বুঝতে পারছে। দিদি দিচ্ছেন স্বাস্থ্যসাথী, আর সেখানে বেরিয়েই নিত্য সামগ্রী জিনিস কিনতে গেলে নাবিশ্বাস উঠছে। এই জায়গাতে তাদের সুবিধে হয়েছে, বাঙালি লোকের সুবিধে হয়েছে বেছে নেওয়ার ব্যাপারে, যে বাংলার মেয়েকেই চায়। যেটা বলা হয়েছিল, বাংলা এখন সম্পূর্ণভাবে নিজের দলকে চায়। নিজের দল কোনটা? তৃণমূল কংগ্রেস, যারা পাশে দাঁড়াবে, যারা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। আর উল্টো দিকে যারা সম্পূর্ণভাবে বাংলাকে শুকিয়ে মারতে চাইছে। সুতরাং এই দলগুলো যদি বিজেপির সঙ্গে অ্যালাইন না হতো, সিপিএম এবং জাতীয় কংগ্রেস, তাহলে এরা ছিটেফোঁটা ভোট পেত আমার মতে। কিন্তু যেহেতু মানুষই বুঝে গেছে এরা হচ্ছে গদাই মাদাই জগাই এইভাবে আছে, সুতরাং মানুষ তাই জন্য একদম সুবিধে মানুষের হয়েছে বেছে নিতে। যেখানে তাদের মনে হচ্ছে মাত্র দুটো অপশান, হয় তৃণমূল কংগ্রেস, নয় বাংলা বিরোধী শক্তি ওখানে হয়। সেখানে বিজেপি আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে। সুতরাং এরা সবাই একসঙ্গে অপ্রাসঙ্গিক হয়ে ভোটে মানুষের কাছ থেকে নির্বাসিত হবে। এটাই একটা সুবিধে হয়েছে আমাদের। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আগামী 8 তারিখ অর্থাৎ শনিবার রাজ্যের গুরুত্বপূর্ণ নির্বাচন, গ্রাম দখলের লড়াই, যে পঞ্চায়েত ভোট, এবং বিরোধীরা অনেকবার অনেক রকম চেষ্টা করেছেন এবং তারা কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনী এসছে রাজ্যে। তারপরে রাজ্য নির্বাচন কমিশন তাদের রীতি নিয়ম অনুযায়ী তারা ভোট পরিচালনা করছেন এবং বুথে কোনো রকম কেন্দ্রীয় বাহিনী থাকছেন না। এই বিষয় নিয়ে কিন্তু বিরোধীরা একেবারে সরব হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন যে ভোট তাহলে শান্তিতে হবে না, বুথ দখল করবে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ করছে। এটা নিয়ে কি বলবেন? দেখুন, এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, সেটা অল্প মানুষ জানে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে হইচই হবে, দাবি তোলা হবে, এবং কোর্টে গেলে কোর্ট সেটাকে মান্যতা দেবে।
এই রকম একটা স্ক্রিপ্ট বা চিত্রনাট্য আগে থেকেই প্রস্তুত ছিল এবং সেই মতনই এগিয়েছে। যেটা হয়নি, এবং কেন হবে, কেন কোর্ট দেবে, কারণ এই চাওয়ার সঙ্গে সঙ্গে বাংলায় আমরা কয়েকটা জায়গায় খুন খারাপি করব। এটা হচ্ছে বিরোধী দল এইভাবে, এদের চিত্রনাট্যে এটা ছিল অমুক জায়গায় দুজনকে মারা হবে, তমুক জায়গায় বোমা ফেলা হবে, আর একটা জায়গা থেকে বোমা উদ্ধার হবে, এই সব করে একটা ঘটনাবহুল তৈরি করে কোর্টের কাছে গিয়ে ধর্মাবতার এই নির্বাচন হতে পারে না, কেন্দ্রীয় বাহিনী চাই। এ পর্যন্ত ঠিক ছিল, তারা সাকসেসফুল। কোর্ট একটা কথা বলল যে কেন্দ্রীয় বাহিনী আনতে হবে, 2018-এ যা এসছিল বা 2013-এ যা কেন্দ্রীয় বাহিনী মীরাপাণ্ডের সময় এসছিল তার থেকেও বেশি আনতে হবে, কোর্ট বলে দিল। বিরোধী দলগুলো লাফাতে শুরু করলো, আপনারা দেখেছেন, দুহাত তুলে এবার কেন্দ্রীয় বাহিনী। কিন্তু একটা কথা লেখা ছিল, যেটা হচ্ছে তার খরচ দেবে, কেন্দ্রীয় বাহিনীর খরচ দেবে কেন্দ্রীয় সরকার। এইটা যেটা হলো সেটা দেখেই সবথেকে বেশি রেগে গেল কেন্দ্রীয় সরকার তথা অমিত শাহ। এবং আপনারা দেখবেন একদিনের জন্যে শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছিলেন, আপনারা আপনাদের মিলিয়ে নেবেন, সেখানে তিনি খুব বকুনিও খেলেন। এই রকম রায় এখানটাতে আমাদের, তোমরা বলেছিলে কেন্দ্রীয় বাহিনী যাবে, দুদিক থেকে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে চেপে দেবো। এক, কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে নির্বাচনটা করানো, আর দ্বিতীয় তার খরচ যেটা সেইটা আর আমরা দিতে বলবো না, পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা থেকেই কেটে নেব, তাহলে ওরা আরও বেশি অর্থ সংকটে পড়বে। এইরকম একটা প্ল্যান ছিল। উল্টে হয়ে গেল, কেন্দ্রীয় বাহিনী আসছে কিন্তু খরচ দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। সেইখানে কেন্দ্রীয় সরকার তখন বেঁকে বসলেন এবং শুভেন্দু অধিকারী বারবার ফোন করছেন, সুজনবাবুরা বলছেন কি হলো শুভেন্দুদা, কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে না কেন তোমার সরকার? অধীর চৌধুরী বলছেন শুভেন্দু কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করো, কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেওয়ার মালিক অমিত শাহ, তিনি বলছেন দূত, আমাদের এই পয়সা খরচ করে তোমাদের হেরে যাওয়া ইলেকশনকে আমরা কোটি কোটি টাকা খরচ করব কেন্দ্রের, কেন করব? দেখুন, তাই জন্যে 850 না 900 কোম্পানি আসার কথা, এসছে বোধহয় 350 না 400 কোম্পানি এসে তাতে দিয়েই বলছে ওতেই কাজ চালিয়ে নাও, ও কিছু হবে না, তোমরা তো এমনিতেও হারবে এমনিতেও হারবে, কিন্তু তাই বলে আমরা এত পকেট থেকে পয়সা। ঘটনাটা হচ্ছে কিন্তু এদের আসল লক্ষ্য ছিল না যে ভালোভাবে নির্বাচন, কারণ নির্বাচনটা গণ্ডগোল এরাই পাকাচ্ছে। খেয়াল করে দেখবেন গত 1 বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার বলে এসছেন যে পঞ্চায়েত নির্বাচনে সবাই যেন নমিনেশন দিতে পারে, সবাই যেন ভোট দিতে পারে, বারবার বলেছেন, এবং শান্তিপূর্ণ আর অবাধ নির্বাচন হওয়া উচিত, শান্তির কথা। উল্টো দিকে বিজেপি বলে এসছেন বাঁশ কেটে রাখতে হবে, হাতে বন্দুক নিতে হবে, কেউ যদি কিছু করে তাহলে পাল্টা মার দিতে হবে। এবং দেখুন সারা বাংলাতে এখন সেই হত্যালীলা চলছে, যার প্রধান টার্গেট হচ্ছে তৃণমূল কংগ্রেস। এ পর্যন্ত 12 জন মারা গেলে তার মধ্যে 10 জন হচ্ছে তৃণমূল কংগ্রেসের মারা গেছে। কাদের হাতে মারা গেছে? হয় বিজেপি, নয় সিপিএম, নয় জাতীয় কংগ্রেস, নয় আইএসএফ। ভাঙড়ে একদিনে আইএসএফ 3 জন তৃণমূল কংগ্রেসি ওয়ার্কারকে বুকে গুলি করে মেরে দিয়েছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে একটা অদ্ভুত নিজেদের ইন্টারনাল কনফ্লিক্ট হয়েছে বিজেপির মধ্যে। এখানকার এরা বলছে যে আমাদের চাই, আর ওদিকে অমিত শাহ ধমক যে এখন কোর্ট বলে দিয়েছে আমাদের খরচে, আমরা এই খরচ কেন দেব, আর আমাদের কি দায় পড়েছে, তোমাদের হেরে যাওয়া একটা, তোমরা হারবে এমনিতেও। আমেরিকার ন্যাটো বাহিনী আসলেও বিজেপিকে জেতাতে পারা যাবে না, এটা ওদের কথা। সুতরাং শুধু একটা যেখানে ভস্যে ঘি ঢালবো কেন বলে তারা আর পাঠায়নি। তাই জন্য এখন এত চিৎকার চেঁচামেচি করছে। আমরা তো উল্টে বলছি যে কি হলো তোমাদের, কোর্টের অর্ডার, নির্বাচন কমিশন চেয়েছে, স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী পাঠানোর, এত কথা উঠলো, কই 7 মণ তেলও পুড়ল না, রাধাও নাচল না। কি হলোটা কি তাহলে?
আসল ঘটনাটা হচ্ছে এই যে বিজেপির, কেন্দ্রীয় বিজেপি এবং রাজ্য বিজেপির ইন্টারনাল কনফ্লিক্ট, তাতে এই সিপিএম, আইএসএফ, জাতীয় কংগ্রেস সবাই ডুবেছে। তাই জন্যই এরা চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু সবথেকে বড় কথা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তো তৃণমূল কংগ্রেসের চিন্তা ছিল না। কারণ 2021-এ কেন্দ্রীয় বাহিনী এসেছিল, হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী। কোভিড পরিস্থিতি সত্ত্বেও 8 দফায় নির্বাচন হয়েছিল। সব জায়গায় বুটের শব্দ, রাইফেলের অস্ত্রের ঝনঝনানি সবই হয়েছে। শীতলকুচিতে এক লাইনে 4 জনকে মেরে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু জিতেছে কে শেষ পর্যন্ত? মানুষের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং তৃণমূল কংগ্রেস কোনোভাবেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে শঙ্কিত নয়। কারণ সবথেকে বড় জিনিস, তৃণমূল কংগ্রেসের পাশে আছে মানুষের বাহিনী। আমরা মানুষের আদালতে গেছি, মানুষের দরবারে গেছি, যোগাযোগ করেছি, তাদের অভিযোগও শুনেছি, তাদের আদরও পেয়েছি, তাদের সমর্থনও পেয়েছি। সুতরাং যাদের সঙ্গে মানুষ থাকে তারা কি এই বিজেপির ন্যাক্কারজনক ষড়যন্ত্র, অমিত শাহর ষড়যন্ত্র কিংবা কেন্দ্রীয় বাহিনীর আদেশ কি প্রবেশ, এইসব নিয়ে ভয় পায়? কারণ গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। আমি জয়প্রকাশ দার শেষ কথা টেনেই বলছি যে গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে, এবং মানুষের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেজন্য বাংলার মানুষ এবারের পঞ্চায়েত নির্বাচনেও মা মাটি মানুষের সরকারকেই জয়ী করবে, তাদের পাশেই থাকবে, এমনটাই দাবি তৃণমূল রাজ্য শীর্ষ নেতৃত্ব জয়প্রকাশ মজুমদারের। ক্যামেরায় সৈকতের সাথে গৌতম পাল, ট্রাইব টিভি।